ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক কিন্তু করছেন না অনেকেই। যদি আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশনস পেতে চান অবশ্যই বেল আইকনে ক্লিক করুন। আজ ফিকশন হান্টে আপনারা শুনবেন লেখিকা সোহিনী অধিকারীর কলম থেকে একটি ভয়ের গল্প, আধি ভৌতিক। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন সোহিনী অধিকারীর কলম থেকে আধি ভৌতিক। 29শে ফেব্রুয়ারি 1999। আজ 3 দিন হলো এই শহরে বৃষ্টি থামার নাম নেই। রবি ঠাকুর বলেছিলেন, আজই শ্রাবণ ঘন গহন মোহে, গোপন তব চরণ ফেলে, নিশার মতো নীরব ওহে, সবার দিঠি উড়াইয়া এলো। কেবল বৃষ্টি নয়, আরও একজন এসছে আমার দরজায়। সেও নীরবেই এসছে। আগে বৃষ্টির প্রতিটা ফোঁটায় জীবনের উৎস খুঁজে পেতাম, তবে গত কয়েকদিনে যা ঘটে গেছে তারপরে বৃষ্টিকে আমার সাক্ষাৎ যমদূত বলে মনে হচ্ছে। কি যেন এক অশনি বার্তা বয়ে এনেছে এই অকাল বর্ষণ। না হলে ফেব্রুয়ারির শেষে এমন অঝোর ধারায় বৃষ্টি নামে? আমি জানি আমার হাতে আর খুব বেশি সময় নেই। হয়তো খুব তাড়াতাড়ি আমাকে সব ছেড়ে চলে যেতে হবে, কিন্তু তার আগে একটা অসমাপ্ত কাজ আমাকে শেষ করতেই হবে। না হলে এই অভিশাপ আরও কত যুগ ধরে কত শত প্রাণ নষ্ট করবে কে জানে। আমি শতদল বসু, পেশায় একজন মনোবিদ। সকলের মনের অসুখ সারাতে সারাতে কবে যে নিজেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি তা জানা নেই। কথাটা বলার কারণ একটাই, এখন আমি যা বলতে চলেছি তা শুনলে অনেকেই আমাকে পাগল ভাববে। এমনকি আমারও নিজেকে পাগল বলেই মনে হয়, কারণ যা হচ্ছে বা যেটা আমি অনুভব করছি সেটা বাস্তবে ঘটতে পারে বলে আমি বিশ্বাস করি না। চিত্তরঞ্জনের কাছাকাছি আমাদের বাড়ি। আমাদের বলতে এখন শুধু আমি একাই থাকি। এককালে আরও অনেকেই ছিলেন, তবে কালের নিয়মে বেশিরভাগই আজ ইহলোক ত্যাগ করেছেন। আমি একা এই শহরটার মায়ায় জড়িয়ে গিয়েছি। পেশাগত দিক থেকে আমাকে বেশ সফলই বলা চলে, কারণ শহরের নানা নামী মনোবিদদের মধ্যে আমার নামটা সবার আগে উচ্চারিত হয়। এত বিশদে হয়তো বলার প্রয়োজন ছিল না, তবুও বলছি। তার কারণ এই রহস্যের জাল যে ভেদ করবে পরবর্তীতে, তার আমার অতীতের খুঁটিনাটি জানাটা খুব প্রয়োজনীয়। হ্যাঁ, তা যেটা বলছিলাম, মনের ডাক্তার হওয়ার সুবাদে আমার অনেক ধরনের মানুষের সাথেই আলাপ হয়েছে। এই 45 বছরের জীবনে অনেক অভিজ্ঞতার সম্মুখীনও হয়েছি আমি। আমরা যারা সাইকোলজির ছাত্র তারা মনে করি মনের মতো জটিল আর কিচ্ছুটি নেই এই জগতে। আসলে ভাবনা কিংবা কল্পনা এই দুটো শব্দকে কখনো বিশ্লেষণ করা যায় না। কিন্তু এবারে এমন এক অদ্ভুত ঘটনা ঘটল যা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ঘটনার সূত্রপাত গত মাস, অর্থাৎ জানুয়ারির 3 তারিখে। প্রায় সন্ধে হয়ে গেছে। যাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তারা সবাই চলে গেছে। আমি সবে উঠবো ভাবছি, এমন সময় একটা 25-26 বছরের ছেলে হন্তদন্ত হয়ে আমার চেম্বারে ঢুকে পড়ল। আমি খানিক হকচকিয়েই গেলাম। ছেলেটা একবার এদিক ওদিক তাকিয়েই সিধে আমার পায়ে পড়ে গেল। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমাকে বাঁচান। ডাক্তারবাবু, আমি শেষ হয়ে যাবো। ডাক্তারবাবু, ও আমাকে মেরে ফেলবে ও আমাকে। আমি বলার চেষ্টা করলাম যে এভাবে হুট করে এলে পেশেন্ট দেখা হয় না, কিন্তু ছেলেটা এমন আষ্টে পৃষ্ঠে আমার পা জড়িয়ে ধরে আছে যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। অগত্যা বললাম, আপনি শান্ত হয়ে বসুন, একটু জল খান, এ নিন, তারপর শুনবো আপনার সব কথা। ছেলেটা দুদিকে সজোরে মাথা ঝাঁকিয়ে বলল, এখন সবে সময় নেই ডাক্তারবাবু, আপনি এটা রাখুন। আপনি একটা পুরনো ঝরঝরে পাতার বই আমার হাতে ধরিয়ে দিল ছেলেটা। বলল, এই বইটা আপনার কাছে রাখুন। আপনি তো মানুষের মন বোঝেন, তাই তো? হ্যাঁ, দেখুন তো এই বইটা যিনি লিখেছেন তার ব্যাপারে কিছু বুঝতে পারেন কিনা। মানে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আপনি বইটা পড়তে শুরু করলেই সব বুঝতে পারবেন। আমার হাতে আর একদম সময় নেই ডাক্তারবাবু, ও আমাকে শেষ করে ফেলবে।
আচ্ছা 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 শুনুন শুনুন শুনুন, আগামীকাল সকালে একবার এই ঠিকানায় খোঁজ নিয়ে দেখবেন। হ্যাঁ, দেখবেন অরূপ ঘোষ বেঁচে আছে কিনা সেটা একবার খোঁজ নেবেন। হ্যাঁ, যদি শোনেন মারা গেছে তবে এই বইটা পড়বেন, কেমন? প্লিজ প্লিজ ডাক্তারবাবু, প্লিজ। হ্যাঁ। ছেলেটা চলে যাচ্ছিল, আমি পিছু ডাকলাম। আরে আপনার নামটা কি সেটা তো বলে যান। ছেলেটা পিছু ফিরে বলল, ওই 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 যে বললাম, অরূপ ঘোষ। হ্যাঁ, ওই নামে খোঁজ নেবেন ডাক্তারবাবু। আমি আজ আসি। হ্যাঁ, আমি আসি। ও মেরে ফেলবে আমাকে। আমি ছেলেটার যাওয়া আসার কিছুই বুঝতে পারলাম না। কি আজব কাণ্ড, মনোবিদদের কাছে এসেছে বই পড়াতে। নিঘাত কোনো মানসিক সমস্যা আছে। এইসব ভাবতে ভাবতেই আমি সেদিনের মতো চেম্বার বন্ধ করে বইটা নিয়ে বাড়ি ফিরে এলাম। পরদিন সকাল হতেই নানান কাজে এমন ব্যস্ত হয়ে গেলাম যে ছেলেটার কথা বেমালুম ভুলে গেলাম। মনে পড়ল বিকেল বেলায় যখন একটা ব্রেকে এসে ডেস্কে ওই বইটা দেখতে পেলাম। মনে হলো একবার হয়তো খোঁজ করে দেখা উচিত যে ঠিকানাটা দিয়ে গিয়েছিল ছেলেটা, সেখানে একটা টেলিফোন নাম্বার লেখা ছিল। ফোন করে দেখলাম। বেশ খানিকক্ষণ পরে ওই পাশ থেকে কেউ কলটা রিসিভ করলো। আমি জিজ্ঞেস করলাম, অরূপ ঘোষ আছেন? উত্তরে যা শুনলাম তাতে কিছুক্ষণের জন্য আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। অরূপ আত্মহত্যা করেছে গত রাতে। গলায় ফাঁসি দিয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনার আকস্মিকতা এতটাই যে আমার বেশ খানিকটা সময় লাগলো ধাতস্থ হতে। নিজেকে বোঝালাম যে ও মানসিকভাবে অসুস্থ ছিল, তাই এমন একটা কাণ্ড করে ফেলেছে। তবুও কোথাও গিয়ে যেন একটা খটকা লাগছিল আমার। মনে হচ্ছিল ওর মৃত্যুটা স্বাভাবিক নয়। সেদিন বিকেলে আর চেম্বারে গেলাম না। আমি ওই বইটা নিয়ে বসে রইলাম। বইটার প্রথম পৃষ্ঠার কাঠ পেন্সিল দিয়ে লেখা রয়েছে উইঞ্চ ক্লাইভ, কিন্তু বইয়ের পাতা যত উল্টোতে শুরু করলাম ততই বুঝতে পারলাম এটা কোনো সাধারণ বই নয়। বইটার প্রতিটি পাতায় অদ্ভুত অদ্ভুত ছবি আঁকা রয়েছে, আর বড্ড নিখুঁতভাবে সেই আঁকা। কোনো পাতায় মৃত লাশের ছবি, কোনো পাতায় জ্বলন্ত অগ্নিকুণ্ডের ছবি, এমন আরও অনেক কত কত ছবি আঁকা রয়েছে সারা বই জুড়ে। আমি একটা ছবিরও তাৎপর্য বুঝতে পারলাম না। কিন্তু সেদিন থেকেই এক কালো মেঘ ঘনীভূত হতে লাগলো আমার জীবনে। প্রথমে অতটা খেয়াল করিনি, বইটা হেলায় ফেলে রেখেছিলাম। কিন্তু একদিন রাত্রিবেলা হঠাৎ খেয়াল করলাম অন্ধকারের কাঠের টেবিলে পড়ে থাকা বইটার থেকে অদ্ভুত এক রশ্মি নির্গত হচ্ছে। আমি চমকে উঠলাম। কয়েক মুহূর্তের জন্য নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভাবলাম ভুল দেখছি হয়তো। ভালো করে চোখ কচলে দেখলাম, না, ঠিকই দেখেছি। ভয় পেলাম আমি ভীষণ। তবু ভাবলাম একবার কাছে গিয়ে দেখি। বইয়ের খোলা পাতায় চোখ রাখতেই একটা বীভৎস মুখ ফুটে উঠল সেই পাতায়। সঙ্গে সঙ্গে কেউ যেন আমার খুব কাছে দাঁড়িয়ে বলে উঠল, দরজা খুলে গেছে, মৃত্যুকে এবার আলিঙ্গন করো। সেই দিন থেকে অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে আমার সাথে। আমি না পারি খেতে, না পারি ঘুমাতে। কেউ যেন সবসময় চোখে চোখে রাখছে আমাকে। আজব আজব ঘটনা ঘটছে, আর ঘড়ির কাঁটা 3টে এসে থামতেই সে আসে। সে রোজ আসে। সে এক ভয়ঙ্কর পরিস্থিতি। কেউ আমার কথা বিশ্বাস করবে না। আমার হাতেও আর বেশি সময় নেই যে আমি সব কথা গুছিয়ে বলে যেতে পারবো। আমার পরিণতিও অরূপের মতোই হতে চলেছে। শুধু এইটুকু লিখে যাচ্ছি, এই বইয়ের কোনো এক গভীর রহস্য আছে। যে এই বই পড়বে তার মৃত্যু অবশ্যম্ভাবী। আমার এই চিঠি যদি কখনো কেউ পাও, তবে জেনে রেখো এই বই পড়ার চেষ্টা করো না। যদি সম্ভব হয় তবে এই বইয়ের রহস্য উন্মোচন করো, এই বইকে অভিশাপ মুক্ত করো, কিন্তু ভুলেও এই বইয়ের পাতায় চোখ রেখো না।
চিঠিটা বইয়ের ভেতর লুকিয়ে ফেললেন ডক্টর শতদল বসু। ঘড়িতে তখন রাত 3টে বাজে। একটা ছায়া ওনার পেছনে এসে দাঁড়ালো। চিৎকার করার অবকাশ পেলেন না শতদল বসু। তার আগেই ওনার নিথর দেহটা ঝুঁকে পড়ল স্টাডি টেবিলের ওপর। সাতাশে ফেব্রুয়ারি 2016। কতবার বলেছি তোকে জোরে বাইক চালাবি না, তবুও সেই রাজধানী এক্সপ্রেসের মতো তোকে ছোটাতেই হবে। কি বললে বুঝবি বলতো রানী? একটু তো সাবধানে থাকতে হয় নাকি? হ্যাঁ, বছর 27-এর মেয়েটার হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে ওম, আর মাঝে মাঝেই রাগী দৃষ্টি নিক্ষেপ করছে ওর দিকে। কে বলবে এই ছেলে মানুষ মেয়েটা ওর বউ? 1.5 বছর হয়ে গেছে দুজনের বিয়ে হয়েছে। মনে মনে হাসল ওম। রানী যখন প্রথম হাঁটতে শিখল তখন ওর মা বাবা ভেবেছিল মেয়ে একটু বড় হলে শান্ত হয়ে যাবে। যখন রানীর বয়স 15 হলো তখন ওনারা ভাবলেন কলেজে উঠতে উঠতে মেয়ে শান্ত হয়েই যাবে। এইভাবে নতুন নতুন আশায় বুক বেঁধেছে সকলে। কলেজ পেরিয়ে অফিস, অফিস পেরিয়ে বিয়ে। সকলে ভাবল বিয়ের পরে তো রানী লক্ষ্মী মেয়ে হয়ে যাবেই। কিন্তু ওই যে, সকলের ভাবনায় ঠান্ডা জল ঢেলে দেওয়া রানীর স্বভাব। ওম তো ধরেই নিয়েছে রানী মা হয়ে গেলেও কোনোদিন ওর মাথা ঠান্ডা হবে না। তাছাড়া রানী নিজের হয়ে যতক্ষণ পারে লড়াই করে যায়। এই যেমন রানী গাল ফুলিয়ে বলল, আমি কি করব বলতো, চিত্তরঞ্জনের ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। স্যার তো আমাকেই পাঠালেন স্টোরি কভার করতে। আরে হেভি ইন্টারেস্টিং কেস জানিস তো। তো ফেরার পথে একটু বেশি জোরেই বাইক চালিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু দোষ পুরোটা আমার নয়। কেসটা শুনলে তুইও এক্সাইটেড হয়ে যাবি। রাখ তোর এক্সপেরিমেন্ট, আগে দেখি কতটা কেটেছে। হাত কাটা বড় ব্যাপার নয় রে। বড় ব্যাপার হলো বাইকটার লোন সবে 3 মাস হলো শোধ করেছি। এক্ষুনি নতুন একটা কিনতে পারবো না, আর এটা ছাড়া আমার অফিসে যাওয়া সম্ভব নয়। এই বলে দাঁত বের করে হাসল রানী। ওমের ভারী ইচ্ছে করলো রানীর কানটা আচ্ছা করে মুলে দিতে, কিন্তু ওই যে বিয়ে করা বউ, তাই বধূ নির্যাতনের কেসে স্ত্রীঘর যেতে হতে পারে। যখন শুধু বন্ধু ছিল তখন এত ভাবতে হতো না, মারপিট লেগেই থাকতো দুজনের মধ্যে। চুপচাপ বস, আমি কফি নিয়ে আসছি। ওম চলেই যাচ্ছিল, এমন সময় ওর হাতটা ধরে আটকে নিল রানী। এক্ষুনি যাস না, একটু বস, কথা আছে তোর সাথে। বলতে পারিস তোর হেল্প লাগবে একটু। রানীর কথা শুনে ভুরু কুঁচকে ওর দিকে চেয়ে রইল ওম। রানী জিজ্ঞেস করল, তুই তো সাইক্রিয়াটিস্ট তাই না রে? কেন, অন্য কিছু ভেবে বিয়ে করেছিলিস নাকি? হ্যাঁ, এই বলে মুচকি হাসল ওম। রানী মাথা নাড়িয়ে বলল, উফ, হাসির বিষয় নয় এটা, বেশ সিরিয়াস। একটা কথা বল, তোর কাছে তো এমন অনেক পেশেন্ট আসে যাদের মনে সুইসাইডাল থটস আসে, তাই না? তোর কি মনে হয় মানুষ আত্মহত্যা কখন করে? এটা আবার কেমন প্রশ্ন? এটার কোনো ডেফিনিট উত্তর হতে পারে নাকি? এক একজনের কাছে এক এক রকম থাকে। কিন্তু সবটার কারণই নেগেটিভ, তাই না? মানে কেউ খুব খুশি হলে আত্মহত্যা করে নেয়, শুনেছিস কখনো? রানীর মাথায় কখন কি ভূত চাপে সেটা আজ অবধি বুঝে উঠতে পারেনি ওম। তবে আজ রানীর প্রশ্নগুলো যেন ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে। হঠাৎ কি মনে হতে ওম রানীর হাত দুটো চেপে ধরল। এই, তুই এসব উল্টোপাল্টা কিছু করার কথা ভাবছিস না তো? ধ্যাত, তাহলে এসব কেন জিজ্ঞেস করছিস বলতো? রানী দীর্ঘশ্বাস ফেলে বলল, দাঁড়া তোকে খুলে বলি সবটা। ওই যে তখন বললাম না চিত্তরঞ্জনের ওখানে একটা বাড়ির একজন আত্মহত্যা করেছে, আমি স্টোরি কভার করতে গেছিলাম। আরে সে তো শহরে কতজন মারা যায়, সবাইকে তো আর নিউজ হয় না। তাহলে হঠাৎ এটা স্পেশাল কেস কেন? হ্যাঁ বলছি বাবা, বলছি। এই প্রথম যে এই বাড়িতে এমন একটা সুইসাইড কেস হয়েছে সেটা নয়, এর আগেও প্রায় 20 বছর আগে এই বাড়ির মালিক ডক্টর শতদল বসু বিষ খেয়ে মারা যান। উনিও পেশায় মনোবিদ ছিলেন, জানিস তো, বেশ নাম ছিল ওনার। কেন আত্মহত্যা করেছিলেন কি বৃত্তান্ত কিছু জানা যায়নি। ওনার কোনো ওয়ারিস ছিল না, বাড়িটা এমনি তালাবন্ধ হয়ে পড়ে থাকতো। এই মাস 2 আগে ওনার এক দুঃসম্পর্কে ভাগ্নে এই বাড়িতে আসে।
নতুন চাকরি পেয়েছে, কলকাতায় পোস্টিং। এখানে এত বড় বাড়ি ফাঁকা থাকায় আর বাড়ি ভাড়ার টাকা গুনতে চায়নি বোধহয়। কেয়ারটেকারের থেকে চাবি নিয়ে এখানেই থাকতে শুরু করে। সব ঠিকঠাক চলছিল, কোনো অসুবিধা ছিল না। সেই ছেলে হঠাৎ গত রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। রানী এক টানা কথাগুলো বলে থামল। ওম খানিকক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, বুঝলাম, কিন্তু আত্মহত্যা যখন করেছে তখন নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আর তুই তখন কি বলছিলি যেন? হ্যাঁ, খুশি হলে আত্মহত্যা করে কি না, এটার মানে কি? আরে ওই ছেলেটা সদ্য প্রমোশন পেয়েছিল, বেজায় খুশি ছিল। ওর কলিগরা বলছিল অফিসে ওর মতো হাসি খুশি ছেলে আর দুটো হয় না, তাই। তো ওর যেমন বুদ্ধি রানী। আচ্ছা, মানুষের মনে কি চলছে সেটা কি মুখ দেখে বোঝা যায়? হ্যাঁ, ওর নিশ্চয়ই কোনো সমস্যা ছিল। না রে, ব্যাপারটা এত সোজা নয়। 20 বছর আগেও একটা মানুষ নিজেকে শেষ করে ফেললো, আর আজকেও এত বছর পরে একজন থাকতে এলো এই বাড়িতে, সেও নিজেকে শেষ করে ফেললো। দুজনের জীবনে কোনো সমস্যা নেই, দুজনেই নিজেদের ফিল্ডে সাকসেসফুল। তা সত্ত্বেও কেন নিজেদের মেরে ফেলতে চাইবে? রানী ভুরু কুঁচকে বসে আছে। আমার মনে হয় তুই একটু বেশি ভাবছিস বিষয়গুলো নিয়ে। নিছক কাকতালীয় ঘটনাও হতে পারে। আর তাছাড়া সেরকম কিছু হলে পুলিশ তো আছে এই বিষয়টা তদন্ত করার জন্য। শোন, তুই এসব নিয়ে না ভেবে না নিজেকে নিয়ে ভাব। এভাবে ব্যস্ত রাস্তায় রাফ ড্রাইভিং করিস না রানী, দুর্ঘটনা ঘটতে কিন্তু বেশি সময় লাগে না। উফ, তুই চাপ নিস না তো। আর শোন, মা ফোন করলে কিচ্ছু বলবি না এসব নিয়ে। বাইক উল্টে পড়ে গেছি শুনলে যা ঝাড় খাবো না। সেই তো রে, ম্যাডাম একটার পর একটা ভুল কাজ করবে আর আমাকে বাঁচাতে হবে। ভালোই দাবি। হ্যাঁ, না হলে তোকে বিয়ে করেছি কি জন্য? এই বলে রানী ফ্রেশ হতে চলে গেল। ওমের কাছে এসব নতুন কিছু নয়, তাই রানীর কথার আর কোনো উত্তর দিল না। এই মেয়ে যে কোনোদিন শুধরবে না তাও খুব ভালো করেই জানে, তাই আর কথা না বাড়িয়ে নিজের কাজে চলে গেল। এখন রাত 1:30 বাজে, সবাই ঘুমে আচ্ছন্ন। একমাত্র আলো জ্বলছে ডক্টর শতদল বসুর বাড়িতে। ঘড়িতে রাত 3টে বাজে। বলা হয় রাত 3টে নাকি ডেভিলস আওয়ার। এই সময় ইহকাল আর পরকালের মাঝে দূরত্ব প্রায় ঘুচে যায়। আলো জ্বলছে কেবল একটা ঘরে, বইয়ের পাতা খোলা। ধীরে ধীরে বইয়ের এক একটা ছবি জ্বলজ্বল করে উঠছে। একটা মৃত লাশ, তাকে ঘিরে আবর্তিত হচ্ছে জল, বায়ু, অগ্নি, পৃথিবী আর আকাশ। ধীরে ধীরে সেই মৃত লাশের চিত্রটা জীবন্ত হয়ে উঠতে লাগল। তার সারা শরীরে কেবল আঘাতের চিহ্ন। কেউ খুবলে খেয়েছে তার শরীরের মাংস। সে চিৎকার করে উঠল জোরে, কিন্তু তার চিৎকারের আওয়াজ বাইরে বেরোলো না। শেষ হবে, সবাই শেষ হবে। যদি আমি এইভাবে বন্দী হয়ে থাকি তাহলে সবাই বন্দী হয়ে থাকবে। ইহলোক আর পরলোকের মধ্যস্থলে কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। আমি বাঁচতে দেব না। আবার সে মিলিয়ে গেল বইয়ের পাতায়। ঘরের দেওয়ালে দেওয়ালে কেবল লেপ্টে রইল তার আর্তনাদ। পরের দিন বেশ সকাল সকাল উঠে পড়ল রানী। ওম বারবার বলেছিল আজকের দিনটা রেস্ট নিতে, কিন্তু রানী যদি এত কথা শুনতো তাহলে তো হয়েই যেত। তুই একা ওই বাড়িতে যাবি না রানী? ওম বলে উঠল। আরে আশ্চর্য, এটা আমার কাজ তো নাকি? একদম বাজে বকবি না। তোর অফিস থেকে তোকে শুধু কালকের ঘটনা কভার করতে বলেছিল, একেবারে কেসের তদন্তে নেমে পড়তে বলেনি। এটা তোর কাজ নয়। উফ, মানুষের কৌতূহল হয় না নাকি? তোর একটু বেশি কৌতূহল না রে? এবার কিন্তু বকা খাবি। ধ্যাত, তোর মতো রামগরুরের ছানা দুটো হয় না, জানিস তো? আচ্ছা, তোর জীবনে একটু অ্যাডভেঞ্চার করার ইচ্ছা হয় না? এক কাজ কর, তুইও চল আমার সাথে। আমার চেম্বার আছে। গুলি মার চেম্বারকে। সারা বছর তো বিস্তর টাকা কামিয়েছিস,
একদিন চেম্বারে না বসলে তোর পয়সা কমে যাবে না, আর তোর রুগীরাও একদিন এমন কিছু পাগল হয়ে যাবে না। একটা দিন তো বউয়ের জন্য খরচ করতেই পারিস। না, কথায় পারবো না তোর সাথে। আচ্ছা বল, কোথায় যেতে হবে? চল বলছি। অগত্যা ওমকে রানীর সাথে যেতেই হলো। আরে স্যার, ম্যাডামকে প্লিজ বোঝান, এইভাবে আপনাদের আমি ভেতরে ঢুকতে দিতে পারি না। কারা আপনারা? আপনাদের আমি চিনি পর্যন্ত না। কেয়ারটেকারটা বিদ্রোহ করে বলে উঠল, দাদা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমরা শুধু একটু খোঁজ খবর নিয়েই চলে যাব। রানী অনুরোধের সুরে বলল, আরে তাই বলে বাড়ির চাবি দিয়ে দেবো? রানী লোকটার হাতে একটা 500 টাকার নোট গুজে দিয়ে বলল, একবার প্লিজ যেতে দিন। আরে ম্যাডাম। আচ্ছা, আপনি তো এখানে অনেক বছর আছেন, এই বাড়িতে অস্বাভাবিক কিছু দেখেননি কখনো? রানী প্রশ্নটা জিজ্ঞেস করতেই থতমত খেয়ে গেল কেয়ারটেকারটা। এদিকে ওম পড়েছে মহা ফাঁপড়ে। রানী একটার পর একটা আজে বাজে কাজ করে চলেছে। কেয়ারটেকারটা কি ভাবছে কে জানে। তবে কেয়ারটেকারটা এবার একটু নরম হলো, গলার স্বর নামিয়ে বলল, আপনি কিছু জানেন নাকি? বাড়িটায় কি আছে? তবে বাড়িটায় প্রতি রাতে আলো জ্বলে, এইটুকু বলতে পারি। রানী কয়েক মুহূর্তের জন্য থমকে গেল কেয়ারটেকারের কথা শুনে। আলো চলে? কেমন আলো? জানি না, এখন আর রাতে আমি থাকি না, নিজের বাড়ি ফিরে যাই। প্রথম প্রথম যখন থাকতাম তখন আলো জ্বলতো, চিৎকার ভেসে আসতো। আমার বাপু ভয় লাগে, তাই আমি কখনো ভেতরে গিয়ে দেখিনি। এইসব কি আর আমার কাজ? তবে আপনি যখন খুঁজে দেখতে চাইছেন তাহলে তাহলে নিন চাবি, কিন্তু পুলিশকে কিছু বলবেন না কিন্তু। এই বলে বাড়ির চাবি রানীর হাতে তুলে দিল কেয়ারটেকার। ওম একবার বলার চেষ্টা করল, এই রানী, এটা কি ঠিক হচ্ছে? তুই বুঝতে পারছিস না ওম? এটা এত পুরনো বাড়ির এত পুরনো রহস্য, একবার যদি উদ্ঘাটন করতে পারি তাহলে মিডিয়ায় কেমন সাড়া পড়ে যাবে। আমাকে যেতেই হবে। এই বলে ভেতরে ঢুকে গেল রানী। ওম ওর পিছু পিছু গেল। রানী প্রথমেই শতদল বসুর ঘরে গেল। এই ঘরেই দুদিন আগে আত্মহত্যা করেছে ওই ছেলেটা। তোর ভয় লাগছে না ওই ঘরে? হ্যাঁ, আমার যেন কেমন কেমন লাগছে। ঘরে একটা তেতো গন্ধ আছে, দেখেছিস? তেতো গন্ধ? সেটা আবার কেমন হয় রানী? তুই বুঝবি না, বাদ দে। এই বলে রানী আতিপাতি করে কি যেন একটা খুঁজতে লাগলো ঘরে। সবে ডেস্কের কাছে এসেছিল রানী, হঠাৎ বেশ জোরে হাওয়া বইতে লাগলো ঘরে। দক্ষিণের জানলাটার পাল্লা খুলে গেল। সেই সাথে একটা পোড়া পোড়া গন্ধ এসে ঝাপটা মারল ওর নাকে। রানী এবার একটু ভয় পেয়ে গেল। ওমরে, পুরো ভূতের সিনেমার মতো কেস। এই, ফিরে গেলে ভালো হয় না? রানী নিজেও ফিরে যাওয়ার কথা ভাবছিল, এমন সময় কিসে যেন একটা হোঁচট খেল। একটু নিচু হয়ে দেখল একটা বই পড়ে আছে, আর তার ঠিক পাশেই হলদেটে একটা কাগজ। দুটোই তুলে নিল রানী। হলদেটে কাগজটা খুলে দেখল ডায়েরি এন্ট্রির মতো করে কিছু কথা লেখা আছে। কাগজের লেখাটা পড়তে আরম্ভ করলো রানী। আমি জানি আমার হাতে খুব বেশি সময় নেই, হয়তো খুব তাড়াতাড়ি আমাকে সব ছেড়ে চলে যেতে হবে, কিন্তু তার আগে একটা অসমাপ্ত কাজ আমাকে শেষ করতেই হবে। না হলে এই অভিশাপ আরও কত যুগ ধরে কত শত প্রাণ নষ্ট করবে সেটা কে জানে। আমি শতদল বসু, পেশায় একজন মনোবিদ। সকলের মনের অসুখ সারাতে সারাতে লেখাটা পড়তে পড়তে থমকে যায় রানী। মাথাটা কেমন যেন ঘুরে যায় ওর। ওম জিজ্ঞেস করলো, এই রানী, রানী কি হচ্ছে তোর? এই রানী। কাগজটা ওমের দিকে নিঃশব্দে এগিয়ে দেয় রানী। লেখাটা পড়তে পড়তে হঠাৎ থেমে যায় ওম। রানী, এসব কাগজ এসব বই রাখ, আমরা বাড়ি ফিরে যাই। চল, এসব উটকো কাজে মাথা খামি কোনো লাভ নেই। প্লিজ রানী, আই বেগ ইউ। ওমের কথা শুনে রানী দুদিকে মাথা নাড়ল। না ওম, এই বইটার একটা না একটা গতি তো করতেই হবে।
নইলে আরো কত লোক অজান্তে এর ফাঁদে পা দিয়ে মৃত্যুবরণ করবে বলতো। তুই বুঝতে পারছিস না, অন্য কাউকে বাঁচাতে গিয়ে আমরা দুজনেই মরবো। দেখলি না শতদল বাবু কি লিখে গেছেন? হ্যাঁ, এই বই যারা পড়েছে তাদেরই মৃত্যু ঘটেছে। এই বই কোনোভাবেই খোলা যাবে না। তুই চল আমার সাথে। আমি তোকে কথা দিচ্ছি আমাদের কারোর কোনো ক্ষতি হবে না, তবে একবার যখন এই বইটা আমার হাতে এসেছে তখন এর শেষ না দেখে তো আমি ছাড়ছি না। তোর জেদ একদিন তোকে শেষ করবে রানী, দেখে নিস। এই বলে রাখছি আমি। এখন তো যথেষ্ট বড় হয়েছিস তুই, একটু তো বড়দের মতো আচরণ করলে কি তোর খুব অসুবিধা হয়? তোর কি মনে হয়? হ্যাঁ, তোর কি মনে হয় তোর যা মন চাইবে তুই তাই করতে পারিস? এমনটা কি করা যায়? হ্যাঁ, ওম যে ওর প্রতি কিছুটা হলেও বিরক্ত হয়েছে সেটা বেশ বুঝতে পারছে রানী, কিন্তু ও আজ অবধি কোনো কাজ অসম্পূর্ণ রেখে সরে আসেনি। এই কাজটাও অসম্পূর্ণ রেখে পালিয়ে যেতে ও পারবে না, কিছুতেই পারবে না। ওমের হাতের ওপর হাত রেখে রানী বলল, একটু ভরসা কর আমার ওপরে, আমি ভুলভাল কিচ্ছু করব না। অন্তত আমাদের ক্ষতি হবে এমন কিছু তো কখনোই করব না। শুধু এই ভৌতিক জটটা ছাড়াতে হবে। কত মানুষ মরেছে বলতো শুধুমাত্র কৌতূহল বশত এই বইটা পড়তে গিয়ে। তাহলে ভাব, এই বইটার ঠিকঠাক ব্যবস্থা না করতে পারলে আরও কত মানুষের ক্ষতি হবে। আমরা একটু চেষ্টা করলে তো কিছু না কিছু করতেই পারি, তাই না ওম? এই কথার ঊর্ধ্বে আর কিছু বলার মতন কথা খুঁজে পেল না ওম, তাই এক প্রকার বাধ্য হয়ে রানীর কথায় রাজি হয়ে গেল। চাবিটা কেয়ারটেকারকে ফেরত দিয়ে বাড়ির রাস্তা ধরল রানী আর ওম। বইটাকে নিজের ব্যাগে ঢোকানোর পর থেকেই ব্যাগের ওজনটা যেন 2 গুণ বেড়ে গেছে, এটা বেশ বুঝতে পারছে রানী। একটা বইয়ের ওজন এত বেশি হতে পারে? কথাটা ওমকে খুলে বলল না রানী। ছেলেটা এমনি ওকে নিয়ে বেশি চিন্তা করে। ওম যে ভীতু তা নয়, কিন্তু রানীর অনেক রকম কীর্তি প্রত্যক্ষ করার পর ওকে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকে সে। তবে রানী এটাও জানে ও বললে ওম সব ধরনের সাহায্য করবে। সেই দিন নানা ব্যস্ততার মাঝে ওই বই বা কাগজ কিছু নিয়েই আর বসা হলো না রানীর। দুজনেই ক্লান্ত ছিল, তাই রাতে কোনো মতে খাবারটা খেয়ে 10টার মধ্যে শুয়ে পড়ল। ওম তো শোয়া মাত্রই নাক ডাকাতে আরম্ভ করেছে। রানীও খানিকক্ষণ এপাশ ওপাশ করে ঘুমিয়ে পড়েছিল। একটা কালো হাত এগিয়ে আসছে রানীর দিকে, খুব ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু আসছে। অন্ধকারে মুখটা বুঝতে পারছে না রানী, কিন্তু ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ক্রমশ দমটা আটকে আসছে, ও বেশ বুঝতে পারছে। কালো হাতটা একেবারে ওর কাছাকাছি এগিয়ে এসেছে। এবার রানীর গলা চেপে ধরল ওই হাতটা। সঙ্গে সঙ্গে রানীর ঘুমটা ভেঙে গেল। ধরফর করে উঠে বসল। এখনো শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। এখনো বুঝতে পারছে না এটা স্বপ্ন ছিল না বাস্তবেই কেউ ওর গলা টিপে ধরতে চেয়েছিল। জল খাবে বলে হাত বাড়াতে গিয়েছিল রানী। হঠাৎ ওর চোখ গেল কিছুটা দূরে স্টাডি টেবিলের ওপর। ওখানেই বইটা রেখেছিল রানী। চক্ষু স্থির হয়ে গেল তার। ওই বইটার থেকে কি তীব্র আলো ছলকে পড়ছে। রানী একবার ওমের দিকে তাকালো। ছেলেটা ঘুমোচ্ছে। ওকে আর ডাকতে ইচ্ছে করল না রানীর। একাই উঠে পড়ল। বইটা রীতিমতো ওকে টানছে। কোনো এক মায়া বলে ওকে আবদ্ধ করে বারবার নিজের কাছে টেনে নিয়ে যেতে চাইছে। রানী এক প্রকার ছুটে গেল বইটার কাছে। বইটা স্পর্শ করার আগে একবার ইতস্তত করল, কিন্তু বইটা ওকে এমনভাবে টানছে যে নিজেকে আর আটকাতে পারল না। বইটা খুলে ফেলল রানী। সঙ্গে সঙ্গে তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে গেল তার। আর তারপরেই সব শান্ত। একে একে অনেকগুলো ছবি ফুটে উঠল পাতায় পাতায়। রানী অনেক চেষ্টা করল নিজেকে আটকানোর। ও পড়তে চায় না এই বই, ও পড়তে চায় না, কিন্তু নিজেকে সামলাতে পারল না।
ওই বইটা যেমন জোর করে নিজেকে মেলে ধরল ওর সামনে, রানী ধপ করে চেয়ারে বসে পড়ল। ঘড়িতে তখন রাত 3টে। দূরে কোথাও ঢং ঢং করে ঘন্টা বেজে উঠল। কেউ এসে রানীর কানে কানে বলে গেল, দরজা খুলে গেছে, মৃত্যুকে এবার আলিঙ্গন করো। রানীর বুকের ভেতরে রক্ত ছলকে উঠল। ও বিড়বিড় করে বলল, এ আমি কি করে ফেললাম ঠাকুর? আমিও ফাঁদে পা দিয়ে ফেললাম। এবার নিজেকে সামনে রাখবো কি করে? আমাকেও কি একইভাবে মরতে হবে? কিন্তু আমি যে মরতে চাই না। আমাকে যে এই রহস্যের কিনারা করতে হবে। তার আগে কিভাবে মরে যাব? আর কে এসে আমার কানের কাছে এসব কথা বলে গেল? এবার কি করব আমি? রানীর চোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়ল। ওম তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তাড়াতাড়ি বইটা বন্ধ করে ওর পাশে গিয়ে শুয়ে পড়ল রানী। নিজেকে স্বাভাবিক রাখতে হবে। এখনই ওমকে জানতে দেওয়া যাবে না যে ও কত বড় সর্বনাশ করে ফেলেছে। ওমকে এসবের থেকে দূরে রাখতে হবে। দুই চোখের পাতা এক করার চেষ্টা করে রানী, কিন্তু চোখ বুঝতেই একটা অস্বাভাবিক চেহারা ভেসে উঠল ওর চোখের সামনে। ক্ষতবিক্ষত একটা চেহারা। কেউ যেন অর্ধেক খুবলে খেয়েছে তাকে। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল রানী। দম আটকে আসছে ওর। এখন বুঝতে পারছে ওম ঠিক কথাই বলেছিল তখন। এইভাবে যেচে বিপদ ডেকে আনার কোনো মানে হয় না। খুব বড় ভুল করে ফেলেছে রানী, খুব বড় ভুল করে ফেলেছে। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দেয় সে। চেয়েও চোখ বন্ধ করতে পারে না। ভয়ে ভেতরে ভেতরে শুকিয়ে এতটুকু হয়ে যায় ও। সকাল তখন 8টা। ওম অনেকক্ষণ ধরেই ডেকে চলেছে রানীকে। এই রানী, রানী ওঠ ওঠ ওঠ, অফিস যাবি না? কিরে এই রানী? রানী ঘুম ঘুম চোখটা মেলে তাকালো। ভোরের দিকে বোধহয় অজান্তেই চোখ লেগে এসেছিল একটু। ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে এলো রানী। আমি আজ অফিস যাব না ওম। ক্লান্ত স্বরে বলল রানী। ওম খানিক অবাক হয়ে বলল, কেন রে, শরীর খারাপ লাগছে বুঝি? না না, সেসব কিছু নয়। আসলে রাতে ঘুমটা পুরো হয়নি তো, তাই একটু গা হাত পা ব্যথা করছে। বেশ, আজকের দিনটা রেস্ট নে, আমি বেরোচ্ছি। ওম বেরিয়ে যেতেই এক রাশ ভয় এসে জাপটে ধরল রানীকে। কাল রাতে যা ঘটল তারপরও কিভাবে কি সামলাবে কিছুই বুঝতে পারছে না। কি মনে হতে বইটা আরেকবার খুলে দেখল। ঠিক কি যে আঁকার চেষ্টা হয়েছে ও বুঝতে পারছে না। বইয়ের প্রথম পাতায় উইন্স ক্লাইভ লেখা নামটাও ওকে বেশ টানছে। ইনি কি এই বইয়ের আসল মালিক? উনি কি বেঁচে আছেন আদৌ? এইসব ভাবতে ভাবতে হঠাৎ উঠে পড়ল রানী। সারা রাত জেগে থাকার ফলে মাথাটা এখন বেশ ভার হয়ে আছে। একটু কফি দরকার মাথাটাকে হালকা করার জন্য। কিচেনে গিয়ে গ্যাস ওভেনটা জ্বালল। সবে দুধ গরম করতে বসিয়েছে, এমন সময় ওর নাকে একটা পোড়া গন্ধ এসে ঝাপটা মারল। প্রথমে অতটা গুরুত্ব না দিলেও পোড়া গন্ধটা যত বাড়তে লাগলো, রানীর বুকের ভেতরটা ততই ঢিপ ঢিপ করতে শুরু করলো। এই রকমই পোড়া গন্ধ আরেক জায়গায় পেয়েছিল রানী। গতকাল ওই বাড়িটাতেও এই রকমই কাগজ পোড়া একটা গন্ধ ছিল। স্থির হয়ে এদিক ওদিক তাকালো রানী। কেউ কি আছে আশেপাশে? না, কাউকেই দেখতে পায় না। অন্যমনস্ক হওয়ার ফলে কখন যে দুধ উতলাতে শুরু করেছে খেয়াল করেনি। হঠাৎ ওর চোখে পড়ল দুধ ছানা কেটে যাচ্ছে। অন্য সময় হলে এসব কখনো মাথাতে আসতো না রানীর, কিন্তু আজ বোধহয় মনটা দুর্বল হওয়ার জন্যই উল্টোপাল্টা কথাগুলো মনে পড়ছে ওর। ছোটবেলায় দিদা বলতো দুধ কেটে ছানা হয়ে যাওয়া অশুভ লক্ষণ, বাড়িতে খারাপ কিছু ঘটার ইঙ্গিত। গ্যাসটা অফ করে চুপচাপ সোফায় গিয়ে বসে পড়ল রানী। মন মেজাজ বড্ড খারাপ হয়ে গেছে ওর। ওম বলেছিল বেশি গা ছাড়া ভাব দেখালে একদিন ঠিক বিপদে পড়বে।
আজ তাই হলো। নিজের ক্ষতি নিজেই ডেকে আনলো রানী। আনমনে ফোনটা হাতে নিয়েছিল, হঠাৎ দেখল রান্নাঘর থেকে কেমন যেন ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে। তড়াক করে উঠে পড়ল রানী, ছুটে গেল রান্নাঘরে। গ্যাসটা জ্বলছে, দুধ পুড়ে যাচ্ছে। রানী চমকে গেল। আমার তো স্পষ্ট মনে আছে আমি গ্যাসটা অফ করেছিলাম। মনে মনে ভাবল সে। এরপর যেটা হলো সেটাকে অতি প্রাকৃতিক বলে চালানোই যায়। রানী গ্যাসটা অফ করতে যেতেই কেউ ওর হাত দুটোকে শক্ত করে চেপে ধরল। রানী আপ্রাণ চেষ্টা করে চলেছে নিজের হাতটাকে ছাড়ানোর। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। বেশ শক্ত করে হাত চেপে ধরেছে রানীর। গ্যাসটা এক্ষুনি বন্ধ করতে না পারলে ওভেন বাস্ট করতে পারে। রানী ভয়ে চোখ বুজে ফেলল। ঠিক তখনই কেউ ঝাঁকুনি মেরে ওর হাতটা ছেড়ে দিল। প্রথমে রানী ঠিক বুঝতে পারল না এটা কি হলো, কিন্তু তারপর সবার আগে ওভেন বন্ধ করল। থরথর করে কাঁপতে কাঁপতে এসে সোফায় বসল। না, আর ওমকে না জানিয়ে উপায় নেই। ওর একার পক্ষে সম্ভব হবে না কিছু করা। ওমের নাম্বারটা ডায়াল করলো রানী। বেশ খানিকক্ষণ রিং হওয়ার পর ওম ফোনটা ধরল। ওম, ওম, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। আমার কিচ্ছু ভালো লাগছে না। তোকে অনেক কথা বলার আছে, তাড়াতাড়ি আয় প্লিজ, প্লিজ। কিন্তু 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 রানী। কোনো কিন্তু নয়, তুই এক্ষুনি আয় প্লিজ, তুই এক্ষুনি আয়। এই বলে ফোনটা কেটে দিল রানী। এখন শুধু ওমের আসার অপেক্ষা। ওম অনেকক্ষণ ধরে পায়চারি করে যাচ্ছে সারা ঘর জুড়ে। ওর চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আমি আগেই বলেছিলাম তোকে, আমার কথা তোর পছন্দ হবে কেন? যেচে পড়ে ঘরের মধ্যে ভূত আনলি। ওম খানিকটা রাগান্বিত স্বরে বলল। রানী মিনমিন করে বলল, আরে আমি তো শুধু। তোর শুধু মাথায় ভূত চেপেছিল বাড়িতে একটা ভূত আনার, তাই তো? আচ্ছা এখন রাগ করে কিছু হবে? আগে তো বাঁচবার উপায় ভাবতে হবে। রানীর কথা শুনে কেমন যেন মুষড়ে পড়ল ওম। তারপর বলল, আমি একবার বইটা পড়ে দেখব, যদি কিছু করতে পারি। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? ওই বই পড়লে কি হতে পারে তুই জানিস না? এর আগে যারা যারা পড়েছে তাদের কি হয়েছে তুই দেখিসনি? তুইও তো পড়েছিস রানী ওই বইটা, তার মানে ওই একই ক্ষতি তোরও হতে পারে। আমি এভাবে হাতে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আমাকে দে তুই বইটা। কিন্তু রানী বাধা দেওয়ার আগেই ওম বইটা খুলে ফেলে। আজ আর গত রাতের মতো রশ্মি বেরোয় না, তবে ওম খানিকক্ষণের জন্য হাঁ হয়ে যায়। এসব কি আঁকা রানী? হ্যাঁ? ওম জিজ্ঞেস না করে পারল না। রানী মাথা এলিয়ে বলল, জানি না কেউ কেন এরকম কিছু আঁকবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ওম একটা ছবির দিকে আঙুল দেখিয়ে বলল, এই ছবিটা দেখ একবার। কি অদ্ভুত, কি ভয়ঙ্কর, তাই না? রানী দেখল একটা কঙ্কালের ওপর আগুন জ্বলছে, আর তার ওপরে একটা লোক চোখ বুজে বসে আছে, তার ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। রানী সহসাই শিউরে উঠল ছবিটা দেখে। এই লোকটাকেই গত রাতেও দেখেছে। যতবার চোখ বুজেছে ততবার দেখেছে। জানিস তো, আমার মনে হচ্ছে এই লোকটার কিছু একটা যোগাযোগ আছে এই ঘটনার সাথে। আমার না বেশ ভয় করছে। লোকটার চোখ মুখ কেমন ফ্যাকাশে দেখ। ছবিতে দেখেও মনে হচ্ছে একটা লাশ বসে আছে। রানী, আমার কিন্তু মনে হচ্ছে এই প্রত্যেকটা ছবি কিছু না কিছু ইঙ্গিত করছে। কি বলতো? তুই ভালো করে দেখ। প্রথম পাতাগুলো জুড়ে কেবল জল আর আগুনের ছবি দেওয়া, আর বাকিগুলো কিসের ছবি তা আমি জানি না, কিন্তু এদেরও নিশ্চয়ই কোনো তাৎপর্য রয়েছে। তারপরে পাতায় দেখ, এই লোকটা, এই অদ্ভুত লোকটা কখনো বৃষ্টিতে ভিজছে, কখনো আগুনে পড়ছে, আবার কখনো আধিভৌতিক। ওমের কথাটা শেষ হওয়ার আগেই রানী অস্ফুটে বলে উঠল। ওম জিজ্ঞেস করল, আধিভৌতিক মানে? 5টি উপাদান, জল, হাওয়া, আগুন, মাটি আর আকাশ। এগুলো দিয়েই তো পৃথিবীর সৃষ্টি হয়েছে, তাই না? এই দেখ দেখ, এখানে জল আছে, আগুন আছে,
আর এই 3টে ছবির অর্থ মাটি, হাওয়া আর আকাশ। কিন্তু এই 5টা উপাদানের সাথে ভূত মহাশয়ের কি সম্পর্ক? জানি না রে। মাথা নাড়ল রানী। ওম খানিক ভেবে বলল, আচ্ছা, এই উইন্স ক্লাইভ কার নাম রে? রবার্ট ক্লাইভের ছোট ভাই? হ্যাঁ, ধ্যাত, তবে নামটা আমারও চোখে পড়েছে। এমনভাবে নামটা লেখা, আমার মন বলছে এই বইয়ের আসল মালিক হয়তো এই উইন্স ক্লাইভ। এই ভদ্রলোকের বিষয়ে একটু খোঁজ নিতে হবে, বুঝলি? ইন্টারনেটে দেখে নিলে ভালো হতো না? রানীর কথা শুনে ফোনটা খুলল ওম। ইন্টারনেটে গিয়ে উইন্স ক্লাইভ নামটা সার্চ করল ওম। সঙ্গে সঙ্গে অনেকগুলো ওয়েবসাইট খুলে গেল। পুরো দস্তুর সাহেব মানুষ। তবে এ তো ব্রিটিশ রাজের সময়কার লোক রে। ওমের হাত থেকে ফোনটা নিয়ে ভালো করে খুঁজে দেখতে লাগলো রানী। হঠাৎ একটা ওয়েবসাইটে এসে থমকে গেল সে। এক অদ্ভুত মৃত্যু রহস্য যার সমাধান হয়নি আজও। এইরকমই একটা হেডলাইন, সাথে ওই লোকটার ছবি। ওম, এটা একবার পড়ে দেখ তো। উইন্স ক্লাইভ লোকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো এক অফিসার ছিলেন। কলকাতার হেডকোয়ার্টারে কাজ করতেন। মৃত্যুর সম্পর্কে ওনার খুব আগ্রহ ছিল। মৃত্যুকে থিম করে ওনার কিছু পেন্টিং আছে। একসময় এক্সিবিশনে বেশ টাকাও কামিয়েছিলেন সেসব ছবি বিক্রি করে। কিন্তু ক্রমশ ভদ্রলোক মৃত্যু নিয়ে এতটাই অবসেস হয়ে পড়েছিলেন যে চাকরিতে ইস্তফা দিয়ে দিন রাত এইসব নিয়ে পড়ে থাকতেন। পরে 1819 সালে উনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। তার কিছুদিন পরে তার মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ির পিছনের জঙ্গলে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে কোনো জঙ্গলি পশু ওনার শরীর খুবলে খুবলে খেয়েছিল। কিন্তু পরীক্ষা করে জানা যায় ওনার মৃত্যুর পর কোনো শকুন জাতীয় প্রাণী মৃতদেহ খুবলে খেয়েছে। ওনার মৃত্যুর আসল কারণটা আজও জানা যায়নি। ওমের কথা শেষ হতেই রানী বলে ওঠে, কাল যখন লোকটার চেহারা ভেসে উঠেছিল তখন আমি দেখেছিলাম শরীরটা ক্ষত বিক্ষত, চোখ দুটো কালো আর অস্বাভাবিক রকমের বড়। এই উইন্স ক্লাইভ কিভাবে মারা গেছিল বলতো? বিকেল তখন গড়িয়ে গেছে। ওম বলল, দাঁড়া, আপাতত 1 কাপ চায়ে খুব প্রয়োজন, আমি বানিয়ে আনছি। না। ওর হাতটা চেপে ধরে রানী। আজ দিনের বেলা যা হলো তারপরে আমি আর কোনো ভরসা পাচ্ছি না। ওই রান্নাঘরে ঢুকতে দেবো না আমি তোকে। কি জ্বালা বলতো, এবারে কি না খেয়ে মরবো? হ্যাঁ। ওম ক্রমশ অস্থির হয়ে উঠছে। আমার মাথা একেবারেই কাজ করছে না। এই উইন্স ক্লাইভ কিভাবে মারা গেছিলেন সেটাও যদি জানতে পারতাম তাহলেও অর্ধেক রহস্যের সমাধান হয়ে যেত। রানী মুখের কথাটা শেষ করেও সারেনি, হঠাৎ ঘরের সমস্ত আলো নিভে গেল। কারেন্ট গেল নাকি? হ্যাঁ, নাকি? রানী আর কিছু বলতে পারল না। তার আগেই ও একটা বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেল নিজের কাঁধে। কাঁপা কাঁপা গলায় রানী বলল, ওম, আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে নাকি রে? ওম এতক্ষণ ফোনে মুখ গুজে বসেছিল, ঠিক খেয়াল করেনি বিষয়টা। কিন্তু রানীর গলার আওয়াজ শুনে যেই মাত্র ও মুখ তুলে তাকালো, অমনি ওর শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। রানী, পিছনে! থরথর করে কাঁপতে থাকে ওম। পিছনে কি ওম? রানী সাহস করে পেছনে ফিরে চাইল, আর সঙ্গে সঙ্গে ওর গলা চিড়ে বেরিয়ে এলো একটা আর্তনাদ। ওই লোকটা দাঁড়িয়ে আছে। লোকটার চোখ দুটো কালো, অস্বাভাবিক রকমের বড়, আষ্টে গন্ধ বেরোচ্ছে লোকটার শরীর থেকে। লোকটার হাতে একটা ছুরিটা রানীর দিকেই তাক করে রেখেছে। রানী কি করবে বুঝতে পারে না। একবার চেষ্টা করে ধাক্কা দিয়ে ওই ছায়ার মতো মানুষটাকে সরিয়ে দেওয়ার, কিন্তু লোকটা স্থির দাঁড়িয়ে থাকে। রানী স্পর্শ অবধি করতে পারে না তাকে। আমাকে প্লিজ ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও আমাকে। আমি তো কোনো কারোর ক্ষতি করিনি। প্লিজ ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কান্না ভেজা কণ্ঠে অনুরোধ করল রানী। এবার ওই ছায়াটা কেমন যেন ভাঙা ভাঙা গলায় বলল, আমি তো কারো ক্ষতি করিনি, তবু কেন বন্দি দশা ভোগ করতে হবে আমাকে?
আমি যদি মুক্তি না পাই তাহলে আমি কাউকে ছাড়ব না। যে আমাকে বন্দি অবস্থায় প্রত্যক্ষ করবে তাকেই বন্দি করে নেব। এমন ভাঙা চোরা ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর শুনে বুকের ভেতরটা ঈষৎ কেঁপে ওঠে রানীর। ওম এবার খানিকটা সাহস মনে মনে সঞ্চয় করে নিয়ে বলে, কে তুমি? হ্যাঁ, আমরা তো তোমাকে বন্দি করিনি। তাহলে তাহলে কেন তুমি আমাদের ক্ষতি করতে চাইছো? আজ প্রায় 150 বছর ধরে এই বইয়ের ভিতরে বন্দি রয়েছি আমি। তারপরেও বলবে আমার কোনো ক্ষতি হয়নি? হ্যাঁ, আমার কোনো মুক্তি নেই, আমার কোনো মৃত্যু নেই, আছে শুধু নরক যন্ত্রণা। এই বলে কর্কশ স্বরে চিৎকার করে উঠল লোকটা। ওম চমকে উঠল সেই চিৎকার শুনে। সহসাই রানীর হাতটা চেপে ধরল। সেই ছায়ার মতো মানুষটা হঠাৎ ছুরিটা দিয়ে সজোরে আঘাত করতে গেল রানীকে, কিন্তু পারল না। ছিটকে পড়ে গেল ছুরিটা। রানী ভয়ে চিৎকার করে উঠল। ছায়াটাও যেন ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে রইল ওর দিকে। কি করে সম্ভব? কে তুমি? কে তুমি? কি করে আমার দেওয়া আঘাতের থেকে রক্ষা করলে নিজেকে? হ্যাঁ, কে তুমি? ছায়াটা পুনরায় এগিয়ে আসে রানীর দিকে। ওমের বুকে মুখ লুকোলো রানী। ছায়াটা এবার থেমে গেল। ও, এইটুকু বলেই থেমে গেল ছায়াটা। ক্লান্ত স্বরে সে বলল, পুরো শব্দটা উচ্চারণ করার অধিকার এখন আর আমার নেই। তারপর বলল, এই বুঝি তোমার নাম? মাথা এলিয়ে হ্যাঁ বলল ওম। ছায়াটা বলে উঠল, তোমার নামের জোরেই আজ রক্ষা পেল এই মেয়েটি। তোমার নাম যে পৃথিবীর সবটুকু শক্তি ধারণ করেছে, অথচ এই শক্তি আমাকে বিনাশ করলো। কেন মারতে চাও উইন্স? কি দাবি তোমার? আমাদের বলো, আমরা তোমায় সাহায্য করব। উইন্সের অর্ধমৃত আত্মা এবার চিৎকার করে উঠল। সেই শব্দ যেন ঘরের প্রতিটা দেওয়ালে ধাক্কা মারল। সারা ঘরে প্রতিধ্বনিত হতে লাগলো সেই শব্দ। কিছুটা দূরে টেবিলের ওপর রাখা ফুলদানিটা সশব্দে পড়ে ভেঙে গেল মাটিতে। আমার মুক্তি নেই, আমার মুক্তি নেই। তোমরা কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। তাই তোমাদের মরতে হবে, মরতে হবে। ছেড়ে দাও ওই মেয়েটিকে। ও আমাকে আবার জাগিয়ে তুলেছে, তাই সবার আগে ওকেই মরতে হবে। ওম অনুনয়ের সুরে বলল, একটা সুযোগ দাও আমাদের। এমন তো হতেই পারে না যে আমরা তোমাকে সাহায্য করতে পারলাম। কি হয়েছিল তোমার সাথে? তোমার এমন মৃত্যু ঘটলো কি করে? হ্যাঁ, আমাদের সবটা খুলে বলো। নিশ্চয়ই কোনো না কোনো একটা সমাধান পাওয়া যাবেই। আর যদি সমাধান করতে না পারো, যদি আমার মুক্তি না হয়, তবে তুমি যা চাইবে তাই হবে। কিন্তু আমাদের থেকে কিচ্ছু না লুকিয়ে সবটা খুলে বলো। একটা সুযোগ অন্তত দাও আমাদের, আমরা সবটুকু দিয়ে চেষ্টা করব। রানী ততক্ষণে একটু ধাতস্থ হয়েছে। ও চোখ মুছে উঠে বসল। ছায়াটা ধীরে ধীরে নিজের আসল রূপে এলো। এই রূপ দেখলে যে কেউ ভয়ে সংজ্ঞা হারাবে। তবু রানী আর ওম নিজেদের স্নায়ু স্থির রেখে ওর কাহিনী শুনতে বসল। মৃত্যু নিয়ে আমার আগ্রহ চিরকাল ছিল। মৃত্যুর পরে কি করে মানুষ ঈশ্বরের সান্নিধ্য লাভ করে, সেটাই ছিল আমার প্রধান ভাবনা। এই নিয়ে আমি অনেক জ্ঞানী ব্যক্তিদের সাথে আলোচনা করেছি, অনেক চার্চের ফাদারদের কাছে উত্তর খুঁজেছি, কিন্তু আমি কোনো সদুত্তর পাইনি। এইভাবে ধীরে ধীরে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। যতদিন না আমি আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর পাচ্ছিলাম, ততদিন আমি কোনো কাজে মন বসাতে পারছিলাম না। চাকরি ছেড়ে দিলাম, ঘরবন্দি করে ফেললাম নিজেকে। শুধু কখনো কবরখানা, কখনো শ্মশান, এসব জায়গায় গিয়ে বসে থাকতাম।
দেখতাম কিভাবে একটার পর একটা মৃতদেহ কোন অজানা ঠিকানায় পৌঁছে যেত। ওরা কোথায় মিলিয়ে যায় জানতে আমার ভারী ইচ্ছে হতো। এইভাবেই একদিন শ্মশানের এক সাধকের সাথে আমার পরিচয় হলো। ওনার মুখে এক ভারী অদ্ভুত কথা শুনলাম। মৃতদেহ দাহ করার পরে নাকি তাদের আত্মা পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এভাবেই তারা ঈশ্বরের কাছে পৌঁছে যায়। পঞ্চভূত অর্থাৎ জল, হাওয়া, আগুন, মাটি আর আকাশ, এই 5টি স্তরে মিলিয়ে যায় তারা। আমি যেন এতদিনে নিজের প্রশ্নের অনেকখানি উত্তর পেলাম। সেদিনের মতো বাড়ি ফিরে এলাম। আমি বাড়ি ফিরে পড়াশোনা করতে শুরু করলাম। হিন্দু শাস্ত্রের এই রেফারেন্সটার সাথে আমাদের বাইবেলের একটা রেফারেন্সের ভারী মিল খুঁজে পেলাম। No one can enter the kingdom of God unless they are born of water and the spirit. আমি 2 2 4 করতে শুরু করলাম। জল আর আত্মা অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে হলে আমাকে নিজের জন্ম শুদ্ধ করতে হবে। জন্ম শুদ্ধ করার অর্থ? রানী জিজ্ঞেস না করে পারল না। জন্ম শুদ্ধ করার অর্থ নিজের সব পাপস্খলন করে এক শুদ্ধ আত্মায় পরিণত হওয়া। একমাত্র এক শুদ্ধ আত্মাই পঞ্চভূতে বিলীন হতে পারে। আগুন তাকে পবিত্র করে তোলে, জল তার সব পাপ ধুয়ে দেয়, তারপর সে মাটিতে মিশে যায়। আত্মাকে শুদ্ধ করার প্রক্রিয়া বড় কঠিন। মৃত্যুর পরে অতৃপ্ত আত্মা দিশেহারা হয়ে একটি স্তরে বিচরণ করে। সেই অবস্থায় তাকে আগুনের উপরে অধিষ্ঠান করতে হয়। ধীরে ধীরে আগুন তাকে মিশিয়ে নেয় নিজের মাঝে। কিন্তু আত্মা তো আগুন স্পর্শ করতে পারে না, তাই না? ওম জিজ্ঞেস করলো। একদমই তাই। আত্মা আগুনকে স্পর্শ করতে পারে না। তাই তো এই প্রক্রিয়া এত কঠিন। আগুন বারবার আমাকে সরিয়ে দিতে চেয়েছে, আর আমি বারবার আগুনের কাছে ফিরে গেছি। মৃত্যুর পরে এদিক সেদিক দিশেহারা হয়ে ঘুরে বেরিয়েছি। কি করব বুঝতে পারিনি। আগুন আমাকে গ্রহণ করছিল না, তাই নিজের সবটুকু ছবির মাধ্যমে এই বইয়ে এঁকে রেখেছি আমি। একটা সময়ের পরে আমাকে হাল ছেড়ে দিতে হলো। আমি না পেলাম মুক্তি, না পেলাম সম্পূর্ণ মৃত্যু। ধীরে ধীরে এই বইয়ের ভিতরে আবদ্ধ হয়ে রইলাম আমি। প্রতিদিন আগুনকে স্পর্শ করার চেষ্টা করি আমি, কিন্তু পারি না। আগুন আমাকে গ্রহণ করে না। আমার মুক্তি নেই, আমার মুক্তি নেই। এক অসহ্য নরক যন্ত্রণায় রোজ কুঁকড়ে যাই আমি। তাই তো আমি কাউকে ছাড়বো না। আমি কাউকে ছাড়বো না। আমি যদি মুক্তি না পাই তাহলে আমি সবাইকে শেষ করে দেব। আজ অবধি এই বই যারা যারা পড়েছে তাদের সবাইকে মরতে হয়েছে, তুমিও বাদ যাবে না। ইটস আ কার্স। তোমাকেও বাকিদের মতো মরতে হবে, মরতে হবেই। শেষের কথাগুলো উইন্স রানীকে উদ্দেশ্য করে বলল। রানীর চোখ ছলছল করে উঠল। এবারে বোধহয় সত্যিই মরতে হবে ওকে। কিন্তু ওম বলল, আমাদের একটু সময় দাও, নিশ্চয়ই কিছু না কিছু একটা উপায় বার করে ফেলবো। তা কিছুতেই সম্ভব নয়। আমি জানি আমার মুক্তি নেই। আছে, অবশ্যই আছে। একটা দিন অন্তত সময় দাও আমাকে, তোমার মুক্তির ব্যবস্থা আমরা করে দেব। তুমি পারবে? আমরা পারবো, রানী বলে উঠল। ঠিক একদিন সময় আছে তোমাদের হাতে। কালকের মধ্যেই আমার মুক্তির ব্যবস্থা করো,
না হলে তোমাদের দুজনের মৃত্যু অবশ্যম্ভাবী। আমি কাউকে রেয়াত করি না, তোমাদেরকেও করব না। ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে গিয়ে আমি এমন নরক যন্ত্রণা ভোগ করছি। এবারে আমার লড়াই ঈশ্বরের সঙ্গে। উইন্সের ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। রানী আর ওম ধপ করে বসে পড়ল মাটিতে। রানী ওমের হাতটা চেপে ধরে বলল, এই ওম, আমরা পারবো তো উইন্সের স্বর্গলাভের ব্যবস্থা করতে? এতদিন নিরপরাধ মানুষদের অহেতুক হত্যা করে ও যা পাপ করেছে, তাতেও স্বর্গে যাওয়া হবে না বলে মনে হয়। অন্তত ওর মুক্তির ব্যবস্থা করতে পারি। কিভাবে? রানী জিজ্ঞেস করল। তুই বড্ড ভয় পেয়ে আছিস রানী, তাই তোর মাথা এখন কাজ করছে না। না হলে একবার ঠিক করে ভেবে দেখ, তোর কি মনে হয়? হ্যাঁ, উইন্স কেন আগুন স্পর্শ করতে পারিনি? ওমের কথা শুনে রানী চট করে উত্তর দিল, কারণ আত্মারা আগুন স্পর্শ করতে পারে না, তাই। শুধু কি তাই? ওম ভুরু কুঁচকে তাকালো। আর কি হতে পারে? আমার ধারণা কোনো বিশেষ কারণে উইন্স মুক্তি পায়নি। যাদের সাধারণভাবে মৃত্যু হয় তাদের তো মুক্তি পেতে কোনো অসুবিধা হয় না। এমন অগ্নি তপস্যা কি তাদের করতে হয়? হ্যাঁ, হয় না। তাহলে উইন্স কেন মৃত্যুর পরেও মুক্তি পেল না? রানী হঠাৎ বলে উঠল, কারণ সে আত্মহত্যা করেছিল। ওম জিজ্ঞেস করল, মানে? দেখ, কথায় বলে আত্মহত্যা মহাপাপ, আর ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য উইন্স এই পাপ করেছে। ঈশ্বরের যখন যাকে মনে হয় তখন তাকে নিজের কাছে ডেকে নেয়। কেউ ঈশ্বরের অনুমতি ছাড়া তার কাছে যেতে গেলে ঈশ্বর ক্ষুব্ধ হন, আর সেই ক্ষুব্ধতার কারণেই উইন্সের মুক্তি লাভ হয়নি। সে ঈশ্বরের কাছেও যেতে পারেনি, আগুনকেও স্পর্শ করতে পারেনি। ওম জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল রানীর মুখের দিকে। আরেকটু বুঝিয়ে বলবি? আমি এখনো পুরোটা বুঝতে পারিনি। দেখ, আমরা কথায় বলি পঞ্চভূতে বিলীন হওয়া, তাই তো? মাথা নাড়ালো ওম। রানী বলল, এবারে যদি কেউ পঞ্চভূতে বিলীন না হয়ে পঞ্চভূতে আটকে থাকে, তাহলে? পঞ্চভূতে আটকে থাকার অর্থটা কি? হ্যাঁ, ওম ঠিকঠাক বুঝতে পারছে না রানী কি বলতে চাইছে। রানী বোঝানোর মতো করে বলল, আমার ধারণা এমন আকস্মিকভাবে মৃত্যুবরণ করার ফলে উইন্সের শক্তির একাংশ জল, হাওয়া, আগুন, আকাশ আর মাটিতে আটকে গেছে, মিশে যায়নি, তাই উইন্সের মুক্তি ঘটেনি। ওম এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে এখন কি করার আছে আমাদের? কি করে এই উইন্সকে বন্দি দশা থেকে মুক্ত করব? জানি না, এখনও মাথা কাজ করছে না আমার। কি করলে যে উইন্সের মুক্তি সম্ভব তা একমাত্র ভগবানই জানেন। এমন কি কেউ নেই যে এই বিষয়ে আমাদের সাহায্য করতে পারবে? হ্যাঁ। রানীর মুখের দিকে কোনো সদুত্তরের আশায় চেয়ে থাকে ওম। রানী মাথা ঝাঁকালো, বলল, প্রথমত, আমি এমন কাউকে চিনি না যার কাছে আমরা সাহায্য চাইতে পারবো। দ্বিতীয়ত, এই কথা পাঁচকান হোক তা আমি কখনোই চাই না। এই বলে পায়চারি করতে লাগলো রানী। ওম কেবল একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, উপায় বার করতে না পারলে কাল আমাদের দুজনকে ও শেষ করে দেবে, একেবারে শেষ করে দেবে রানী। রাতে এক ফোঁটা ঘুম হয়নি রানী বা ওমের। দুজনেই সারা রাত ভেবে কাটিয়েছে কি করলে একটা সমাধান মিলবে, কিন্তু কিছুই ভেবে উঠতে পারেনি। দুজনেই থেকে থেকে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করেছে, কিন্তু কেউই কারোর মনে আশা জাগাতে পারছে না। শেষ পর্যন্ত রানী হাল ছেড়ে দিয়ে বলল, এভাবে হবে না ওম, আর কিচ্ছু করার নেই। তুই চেম্বারে যা, আমিও অফিসে যাই। অন্তত শেষ দিনটা তো কাজ করে কাটাই। বাড়িতে বসে যত ভাববো তত মাথা গুলিয়ে যাবে। রানীর কথায় রাজি হয়ে বেরিয়ে গেল ওম। রানীও সময় মতো বেরিয়ে গেল। অফিসে ঠিক মন বসছে না ওর, তবু কাজ করছে। হয়তো আজকের দিনটাই শেষ দিন। কফির কাপে চুমুক দিতেই জিভ পুড়ে গেল রানীর। বড্ড গরম কফিটা, পুড়ে গেল জিভটা। কথাটা বলেই হঠাৎ নিজেই চমকে উঠল রানী। গরম ছিল?
তাই পুড়ে গেল। গরম ছিল, আগুন তো ছিল না, তাও পুড়ে গেল। অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল রানীর ঠোঁটের কোণে। ও মনে মনে বলল, আগুন না হয় স্পর্শ করতে পারবে না, কিন্তু এই ভাবতে ভাবতে ফোনটা হাতে তুলে নিল রানী। আগুপিছু কিছু না ভেবে ওমকে ফোন করল। ওম সবে লাঞ্চ ব্রেক নিয়েছে। এই সময় রানীর ফোন পেয়ে খানিক ভয় পেয়ে গেল। তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো হ্যালো রানী, তুই ঠিক আছিস তো? রানী আলতো হেসে বলল, ওম, তুই নিজের নামের অর্থ জানিস? ওম খানিকটা হকচকিয়ে গেল। তারপর বলল, হঠাৎ এই প্রশ্ন করার কারণ কি? তুই পাল্টা প্রশ্ন না করে উত্তর দে না। জানিস নিজের নামের অর্থ? ওই তো পুজোর সময় মন্ত্রের আগে পরে বসানো হয় শব্দটা। মন্ত্রের আগে যখন বসানো হয় তখন নিশ্চয়ই এই শব্দটার বিশেষ কোনো তাৎপর্য আছে, তাই তো? ওম শব্দটার উৎস বেদে থাকে। ওং শব্দটা সৃষ্টিকে ধারণ করে, প্রলয়কে নির্গত করে। যে কোনো মন্ত্রের আগে ওম শব্দটা যোগ করার কারণ কি জানিস? কি? আমরা যখন কোনো মন্ত্র উচ্চারণ করি তার থেকে শক্তি উৎপন্ন হয়। ওম শব্দটা এই শক্তির মাত্রাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এইসবের সাথে উইন্সের আত্মার কি সম্পর্ক? উইন্সের আত্মা আগুনকে স্পর্শ করতে পারে না, তাই তার মুক্তি লাভ অসম্ভব। কিন্তু তাপ যদি অধিক মাত্রায় নির্গত হয়ে ও নিজে নিজেই জ্বলে ওঠে তাহলে? কিন্তু তা কি করে সম্ভব? ওম আমাদের সাহায্য করবে। এই বলে ফোনটা কেটে দিল রানী। ওম কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল। রানীর মাথায় কি চলছে ও যথারীতি খবর বুঝতে পারছে না, কিন্তু এইটুকু বুঝতে পারছে যে রানী আবার কোনো একটা উপায় বের করেছে। আর যেহেতু ওর কাছে বাঁচার কোনো পথ জানা নেই, তাই ওর রানীকে অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় নেই। চেম্বার ছেড়ে, সব কাজকর্ম ছেড়ে বাড়ির পথ ধরল ওম। কে জানে আজ শেষ রাতে ওরা দুজন বেঁচে থাকবে কিনা। তবু শেষ চেষ্টাটুকু যে করতেই হবে। তাই ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানকে মাপতে বসেছে ওম। রানীদের বাড়ির চারপাশে অদ্ভুত এক অন্ধকার জমাট বেঁধেছে। এক অদ্ভুত চোখ ধাঁধানো রশ্মি সেই অন্ধকারের মাঝে প্রস্ফুটিত হচ্ছে। অর্থাৎ সেই অভিশপ্ত বইটা জেগে উঠছে। একটা কান ফাটানো চিৎকার বাড়ির ইঁটে ইঁটে প্রতিধ্বনিত হচ্ছে। ঠিক এমন মুহূর্তেই দুজনে পা রাখল বাড়ির ভেতর। কে জানে এরপর কি লেখা আছে কপালে। রানী বলল, কিভাবে ডাকবো উইন্সকে? ডাকার জন্য অপেক্ষা করতে হবে কি? ওমের কথাটা শেষ হওয়ার প্রায় কিছুক্ষণের মধ্যেই একটা ভারী নিঃশ্বাসের আঁচ পেল দুজনে। রানীর সহসাই দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমার মনে হয় সে এসে গেছে। আমি তো দেখতে পাচ্ছি না। ওম খানিকটা এগিয়ে গেল, তারপর গলার স্বর খানিক উঁচু করে বলল, উইন্স, উইন্স, তুমি কি এখানে আছো? কালো ধোঁয়ার মতো অন্ধকার হঠাৎই ঘিরে ফেলল রানী আর ওমকে। মৃত্যুর জন্য তৈরি তো? সেই ফ্যাকাশে ঠান্ডা কণ্ঠস্বর বলে উঠল। ওম ঢোক গিলে বলল, আমাদের একটু সময় দাও। আরো সময়? আমি মেনে নিয়েছি আমার ভবিতব্য। মুক্তি মিলবে না আমার, তাই ধীরে ধীরে সবাইকে এই বইয়ের ভিতরে বন্দি করে ফেলবো আমি। একা থাকা বড় যন্ত্রণার, তাই একে একে সবাইকে এখানে নিয়ে আসবো আমি। রানী মাথা নাড়িয়ে বলল, তুমি মুক্তি পাবে উইন্স। আমাদের ধারণা আমরা সেই উপায় খুঁজে পেয়েছি। একটা ঠান্ডা বাতাস খেলে গেল ওদের চারপাশ দিয়ে। কি বললে? কি বললে তুমি? তুমি সত্যি উপায় খুঁজে পেয়েছো? উইন্সের আত্মা ধীরে ধীরে নিজের সেই ক্ষতবিক্ষত ভয়ঙ্কর রূপটা ধারণ করল। রানীর বুকের ভেতরটা কেঁপে উঠল, তবু নিজেকে শান্ত রাখল। ওম বলল, আমরা যা যা বলছি সেরকম করো, আমাদের সাথে সহযোগিতা করো। আমার মনে হয় এইভাবেই তুমি যা চাও তাই পাবে। তুমি মুক্তি লাভ করবে। উইন্সের ওই কালো মণিহীন চোখ থেকেও জল গড়িয়ে পড়ে ওমের কথাটা শুনে।
রানী 4টে ছোট ছোট মাটির প্রদীপে আগুন জ্বালিয়ে ঘরের কোণায় রেখে দিল। ঘরের ঠিক মাঝামাঝি ক্রস চিহ্ন এঁকে উইন্সকে বলল, ঠিক এখানে এসে দাঁড়াও। সেই ক্রসের ওপর পা রাখা মাত্র প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠল উইন্স। ওর আর্তনাদ শুনে ওম আর রানীর দুজনের মাথা প্রায় ঘুরে গেল। যত কষ্টই হোক না কেন উইন্স, এখান থেকে এক পাও সরবে না তুমি। এটাই একমাত্র উপায়, আর কিন্তু কোনো উপায় নেই তোমাকে মুক্ত করার। উইন্স ওমের কথা মেনে ওখানেই দাঁড়িয়ে রইল। রানী এবার সেই বইটা নিয়ে এলো। বইয়ের এক একটা পাতা ছিঁড়ে আগুনে পুড়িয়ে ফেলতে লাগলো রানী। উইন্সের সারা শরীর থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে। হঠাৎ আর যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই ক্রসের থেকে ছিটকে দূরে সরে আসে উইন্স। একটু আগেও এতটা ভয়ঙ্কর লাগছিল না যতটা এখন লাগছে। ওর সারা শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, চোখের কালো গর্ত দিয়ে কালো রক্ত বেরিয়ে আসছে। ধীরে ধীরে একটা ছায়ায় পরিণত হলো উইন্স। ওম ভয় ভয় বলল, সরে এলে কেন উইন্স? হ্যাঁ। উইন্স দাঁতে দাঁত চেপে বলল, আমার মুক্তি চাই না, মুক্তি চাই না আমার। আমি বুঝে গেছি, মুক্তি পেলেও আর ঈশ্বরের কাছে পৌঁছানো হবে না আমার। আজীবন হত্যার পাপে নরকে পচে মরতে হবে আমাকে। এর চেয়ে ভালো আমি এইভাবেই থাকবো। শয়তানকে, ডেভিলকে বলি চড়াবো আমি। এইভাবেই আমি হয়ে উঠব ঈশ্বরের চেয়েও কঠিন, ঈশ্বরের চেয়েও শক্তিশালী। প্রেত জগৎ আমার হাতের মুঠোয় হবে, আর তার জন্য সবার আগে আমি বলি দেব তোমাদের দুজনকে। রানী যেন কেঁপে উঠল উইন্সের কথা শুনে। এসব কি বলছো কি? এমন তো কথা ছিল না। তুমি যে বলেছিলে তোমায় মুক্তি দিতে পারলে তুমি আমাদের ছেড়ে দেবে। Well, you see, there is no point of doing that anymore. আমি যে কারণে এত আগে মৃত্যুকে বরণ করেছিলাম সেটা সফল হয়নি, তাই এখন শুধু শুধু জিসাসের রোষের মুখে পড়ে কোনো লাভ নেই। আমি মৃত্যু চাই, প্রতিশোধ চাই, শেষ চাই। এই বলে রানীকে চারিদিক থেকে ঘিরে ফেলল ছায়াটা। রানীর দম বন্ধ হয়ে আসছে, ও বুঝতে পারছে না এটা কি হচ্ছে। আচ্ছা, আগামীকাল কি ওকেও অরূপ কিংবা শতদল বসুর মতো মৃত অবস্থায় পাওয়া যাবে এই বাড়ির ভেতর? আর ওরও বুঝি এমন করুণ পরিণতি হবে? এইভাবেই একের পর এক যে কৌতূহলবশত ওই বইটা খুলবে তার মৃত্যু হবে। রানীর বুকের ভেতরটা ভারী হয়ে আসছে। ও বুঝতে পারছে মৃত্যু ওর থেকে মাত্র কিছুটা দূরে। মাথাটা ঘুরে গেল রানীর, হাত পা অবশ হয়ে এলো। ঠিক তখনই ও অনুভব করলো একটা হাত শক্তভাবে ওকে ধরে রেখেছে। চোখ অর্ধেক মেলে তাকালো রানী। ও দেখলো ওম ওকে শক্ত করে ধরেছে। ও কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ওম ওর ঠোঁটে আঙুল রেখে বলল, চুপ। আমি যতক্ষণ তোকে স্পর্শ করে আসি তোর কোনো ক্ষতি করতে পারবে না ও। কিন্তু ওকে শেষ করব কি করে? রানী কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, ওকে যে করে হোক ক্রসের ওপর নিয়ে যেতেই হবে, না হলে বাঁচার কোনো উপায় নেই। আমাকে একটু হেল্প কর। এই বলে রানীকে নিয়ে ওই মধ্যবর্তী স্থানের দিকে ছুটে যেতে লাগল ওম। রানীর শ্বাস আটকে আসছে। উইন্স যেন বারবার ওর শ্বাস রোধ করে ওকে মেরে ফেলতে চাইছে। আমাকে ছেড়ে দে ওম, আমি আর বাঁচবো না। তুই এখান থেকে চলে যা, দূরে দূরে কোথাও চলে যা তুই। চুপ, একদম চুপ। এখন এসব বাজে বাজে কথা বলার সময় নয়। আমি যেটা করছি আমাকে সেটা করতে দে। এই বলে ছুটতে ছুটতে যেই ওম ক্রসটার কাছাকাছি এসে থামল, উইন্সের ছায়া ওদের তাড়া করে চলেছে। উইন্স যেই রানীকে স্পর্শ করতে গেল অমনি ওম ওকে নিয়ে টপকে গেল উল্টো দিকে। ফলস্বরূপ উইন্স স্পর্শ করে ফেলল ক্রস আঁকা জায়গাটাকে। ওম আর একটুও সময় নষ্ট করল না। সঙ্গে সঙ্গে প্রদীপ থেকে গরম ঘি উইন্সের ছায়ার উপর ছুঁড়ে ফেলে একবার মাত্র ভরাট কণ্ঠে উচ্চারণ করল, ব্যাস
সঙ্গে সঙ্গে উইন্সের ছায়া থেকে কালো কালো ধোঁয়া নির্গত হতে শুরু করলো। উইন্স যন্ত্রণায় কাতরে উঠল। সরি উইংস, তোমাকে এতটা যন্ত্রণা দিতে চাইনি আমি, কিন্তু তুমি যা করলে তারপরে তুমি এই কষ্টটাই ডিজার্ভ করো। উইন্স প্রচণ্ড আর্তনাদ করে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। রানী কাঁপা কাঁপা গলায় বলল, এবারেও পঞ্চভূতে বিলীন হবে তো? হ্যাঁ, এবারে আর ও আটকে থাকবে না। তবে ও ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে কিনা জানি না, মনে হয় পাবে না। ঈশ্বর মানুষের মনে থাকে, তাকে আলাদা করে খোঁজার কোনো প্রয়োজন নেই, কিন্তু তাকে খোঁজার নাম করে কেউ যদি একটার পর একটা পাপের আশ্রয় নেয় তাহলে তাহলে তার ভিতরকার ঈশ্বর দানবে পরিণত হয়, আর শেষ পরিণতিটা কখনোই ভালো হয় না। এই কথাগুলো বলে ওম উইন্সের সেই বইটা আগুনে পুড়িয়ে ফেলল। রানী বড্ড ক্লান্ত বোধ করছে, ধপ করে মাটিতে বসে পড়ল। থরথর করে কাঁপতে কাঁপতে বলল, আমি আমি আর কোনো দিন এতটা ডেসপারেট হব না, আর কোনো দিন এতটা বেপরোয়া হব না। আমি আজ আমার জন্য এত বড় একটা সর্বনাশ হতে যাচ্ছিল। তুই যেমন ছিলিস তেমনই থাকবি রানী। তুই ছিলিস বলেই তো এত বছরে একটা অভিশাপের আজ সমাপ্তি ঘটল। সব তোর জন্যই হয়েছে। তুই যেমন ছিলি তেমনটাই থাকবি, কেমন? রানী আর কিছু না বলে চোখ বোঝে। এবার বড্ড বিশ্রামের প্রয়োজন ওর। এতক্ষণ আপনারা শুনছিলেন আধি ভৌতিক, রচনা সোহিনী অধিকারী। গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সৌরভ, আর্য, ইন্দ্রনীল, তৃষা, নীল এবং ঋদ্ধি। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল ঋদ্ধি। প্রচ্ছদ নির্মাণে ছিল পিক্সেলেট থেকে সমীর। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে আরও একটি নতুন গল্পের সাথে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। Oh